বিশ্বের চাহিদা বিবেচনায় দেশে শিল্প গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন। ওমিক্রন নিয়ে এবার আশ্বাসের কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী। সীমান্ত বন্ধ বা লকডাউন দেওয়ার মতো কিছু হয়নি, তরুণদের সচেতন থাকার পরামর্শ। এবং শেষ হচ্ছে টঙ্গী থেকে উত্তরা সড়কের দুর্ভোগ। গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর অংশের কাজ হয়েছে ৭০%। জুনেই যান চলাচল শুরু। বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা বিবেচনায় দেশে শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সরকার প্রধান যুব সম্প্রদায়কে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে এখন বিদেশিরা বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই খাতের উন্নয়নে বিস্তর পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ভূমিকা কাজে লাগিয়ে অনেক দেশ সফলতার শিখরে উঠলেও এবার সমৃদ্ধির লক্ষ্য নিয়ে সেই পথে এগোচ্ছে বাংলাদেশও। বর্তমানে দেশের মোট শিল্পের ৮০%ই এসএমই খাতের। জিডিপিতে যার অবদান ২৫%। ২০২৪ সালের মধ্যে এই হার ৩২%-এ উন্নীত করার লক্ষ্য নিয়েই এখন কাজ চলছে দেশব্যাপী। সারা দেশে ১৭৭টি ক্লাস্টারে ৭৮ লাখ এসএমই প্রতিষ্ঠান যেমন কর্মসংস্থান তৈরি করেছে, তেমনি নারীর ক্ষমতায়নেও বড় পরিবর্তন হয়েছে দেশে। নিজেদের পণ্যের নতুন বাজার ও প্রসারের লক্ষ্যে এবারেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই পণ্য মেলার আয়োজন করা হলো গণভবন থেকে, যার ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখন অনেক বিদেশি উদ্যোক্তা আসছে আমাদের দেশে এবং এসএমইতে তারা বিনিয়োগ করতে চান। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা দিক। আমরা তাদেরকেও সেই সুযোগটা দিচ্ছি। শুধু উৎপাদন না, আন্তর্জাতিক মানের মান সম্পন্ন যেন হয় পণ্যগুলি, সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। উদ্যোক্তাদের ঋণ প্রবাহ বাড়ানোর নির্দেশ দিয়ে সরকার প্রধান জানান, নারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসা করার বিশেষ সুযোগ দিচ্ছে সরকার। এখানে আমি অবশ্য আমাদের পুরুষ সমাজকে একটু পরামর্শ দিতে পারি। আপনারাও ব্যবসা করেন, তা আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে। আবার নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু আমরা অর্থনৈতিক যে ১০০টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে কিন্তু আমরা বিশেষ ব্যবস্থা তাদের জন্য রেখেছি। কাজে নারী উদ্যোক্তারা এলে সেখানেও তাদের বিশেষ ব্যবস্থা দেওয়া হবে। মেলায় অংশ নিয়েছে ৩০০টি এসএমই প্রতিষ্ঠান, যার মধ্যে ৬০% নারী। এছাড়া মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য দেশ সেরা ৪ সফল ব্যবসায়ীর হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেন শিল্পমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ওমিক্রন নিয়ে এবার আশ্বাসের কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সীমান্ত বন্ধ বা লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সাভারে এক অনুষ্ঠানে মন্ত্রী প্রবাসীদের এই মুহূর্তে দেশে না ফেরার অনুরোধ জানান। আমাদের এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে, তারা জানি সংক্রমিত হয়ে দেশে না আসেন। ওমিক্রনের মতো কোভিডের যে কোনো ধরনই আসুক না কেন, সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে পারলে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর টিকার ক্ষেত্রে বয়স্ক ও ঝুঁকিপূর্ণদের এখনও অগ্রাধিকার তালিকায় রাখার পক্ষে মত তাদের। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তরুণদের স্বাস্থ্যবিধির বিষয়ে আরও সচেতন হওয়ার তাগিদ দেন তারা। দ্রুতগতিতে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন ধরন অমিক্রন। প্রতিবেশী ভারতীয় অতি সংক্রামক এই ভ্যারিয়েন্ট হানা দেয়ায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সব দেশকে সতর্ক থাকার তাগিদ দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই ক্ষেত্রে সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার টিকা। কিন্তু টিকা কার্যক্রমে গতি এলেও লক্ষ্যমাত্রার সঙ্গে কতটা তাল মিলিয়ে চলতে পেরেছে বাংলাদেশ, সে প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না। চলতি বছরের মধ্যে অর্ধেক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্য থাকলেও প্রথম ডোজ পেয়েছেন ৩৭% মানুষ, আর ২ ডোজ মিলেছে ২২%।
গত যারা মারা যাওয়ার ঝুঁকি বেশি ওদেরকে আগে করতে হবে। 60 ঊর্ধ্ব 55 ঊর্ধ্ব সবাইকে দেশব্যাপী দিয়ে দিতে পারি, তাহলে ওমক্রন আসুক না, আমার কোনো ভয় নেই। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া হচ্ছে যে আবারও জিনোম সিকোয়েন্সিংটা রেগুলার বেসিসে করতে হবে। কোভিডে মৃত্যুহার বয়স্কদের মধ্যে বেশি থাকলেও আক্রান্ত হয়ে থাকেন তরুণরাই বেশি। তবে গেল এক মাসে মোট আক্রান্তের কত শতাংশ 18 কিংবা তার নিচের বয়সী, সেই তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এই প্রেক্ষাপটে অমিক্রনের বিস্তার রোধে তরুণদের স্বাস্থ্যবিধির বিষয়ে আরও সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। অনেকের মধ্যেই কেন যেন ঢিলে ঢালা ভাব এসে গেছে, এবং পার্টিকুলারলি ইয়াং জেনারেশন। মাস্ক পরতে হবে এবং আমাকে অবশ্যই শারীরিক দূরত্ব যেখানে যেখানে মানা সম্ভব সেখানে মানতে হবে। স্বাস্থ্যবিধি মানলে আমি মনে করি অমিক্রন ভ্যারিয়েন্টকেও আমরা প্রতিহত করতে পারবো। আর যে ভেরিয়েন্টটি আসুক, কোভিডের ভয়াবহতা ঠেকাতে টিকাদান কার্যক্রমে থাকছে নিয়মিত বিশেষ কর্মসূচি, জানাচ্ছেন নীতি নির্ধারকরা। টিকা এখন মোটামুটি হাতে ভালোই মজুদ আছে, তার যে গতি আছে এবং টিকার প্রাপ্যতা আছে, এটি করা সম্ভব হবে। তবে টিকাদানের গতি আমি বলছি, বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীকে যদি আমরা সক্রিয়ভাবে আনতে পারি তাহলে কিন্তু আরো কার্যকরী হবে। অমিক্রনের ধকল ঠেকাতে এখন থেকে হাসপাতাল ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অতি সংক্রমণশীল ও ভয়ঙ্কর ওমিক্রন মোকাবেলায় প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। আফ্রিকানি ভেরিয়েন্ট ঠেকাতে বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। প্রস্তুত রাখা হয়েছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো। আফ্রিকা সহ 7টি দেশ থেকে আসলে বাধ্যতামূলক থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টাইনে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ওমিক্রন আতঙ্কে কাঁপছে আবার বিশ্ব। পাশের দেশ ভারতে অতি সংক্রমণশীল আফ্রিকান এই ধরন পাওয়ায় নড়েচড়ে বসে দেশের স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে আফ্রিকা থেকে চট্টগ্রামে আসা 5 জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এই অবস্থায় ভয়াবহ এই ভেরিয়েন্ট ঠেকাতে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর সহ সকল প্রবেশ মুখে সতর্কবার্তা দিয়ে রেখেছে স্বাস্থ্য বিভাগ। যে সমস্ত দেশে ওমিক্রন চোখ রাঙাচ্ছে অথবা সেখানে সংক্রমিত হয়েছে, সেই দেশের নাগরিক কিংবা আমাদের দেশের নাগরিক ওই দেশে থাকেন, তারা যেন আমাদের দেশে আসলে ন্যূনতম 14 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলকভাবে পালন করেন। এদিকে করোনা শনাক্তের হার শূন্যে ঠেকায় গুটিয়ে আনা হয়েছিল ওয়ার্ডের কার্যক্রম। তবে ফের মাথাছাড়া দিয়ে উঠছে ওমিক্রন। প্রতিরোধে চট্টগ্রামে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে শুরু হয়েছে নার্স ও চিকিৎসকদের অগ্রিম প্রস্তুতি। চলছে শয্যা ও যন্ত্রপাতি বসানোর কাজও। চিকিৎসক, আমাদের নার্সেস কর্মকর্তাবৃন্দ, অন্যান্য যে কর্মচারী, আমাদের নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্ম থেকে আয়া ওয়ার্ড, সবাইকে আমরা ব্যাচভিত্তিক প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এই ভাইরাসটা নিয়ে আসলে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই, কিন্তু সতর্কতা জরুরি। 14 দিনের কোয়ারেন্টাইনের নির্দেশের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বহু আবাসিক হোটেলও। হোটেলগুলো প্রস্তুত রাখা হয়েছে, যদি আসে ওনাদেরকে ডিরেক্ট ওখানে রাখা হবে। ওনাদের নিজেদের খরচ ওনারা নিজেরা থাকবেন। 14 দিন ওখানে থাকাকালীন সময় 7 দিনের মাথায় একবার, 14 দিনের মাথায় একবার আরটিপিসিআর করা হবে। গত 24 নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এখন পর্যন্ত 40টি দেশে ছড়িয়েছে এই বিপজ্জনক ভেরিয়েন্ট। করোনা ডেল্টা ভেরিয়েন্টের রেশ কাটতে না কাটতে নতুন করে চোখ রাঙাচ্ছে আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রন। সংশ্লিষ্টরা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত প্রস্তুতি নিতে হবে স্বাস্থ্য বিভাগকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুর সড়কের শিববাড়ি থেকে এয়ারপোর্ট অংশের কাজ প্রায় 70% শেষ হয়েছে। আর ফেব্রুয়ারি নাগাদ নতুন টঙ্গী ব্রিজের একাংশ খুলে দিলে এই পথে আর ভোগান্তি থাকবে না বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। প্রকল্পের পুরো কাজ শেষ হতে সময় লাগবে আরও প্রায় 1 বছর। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। গাজীপুর থেকে এয়ারপোর্ট আসতে লাগবে মাত্র 35 মিনিট। নির্দিষ্ট স্টপেজ ছাড়া থামবে না কোথাও। প্রতিটি সিগন্যাল কিংবা ক্রসিংয়ে থাকবে এলিভেটেড সড়ক। বাস, মিনিবাস ও অন্য মোটরযানের জন্য দুপাশে থাকবে আরও 4টি করে লেন। ফুটপাতের পাশাপাশি রিক্সা ভ্যানের জন্য থাকবে আলাদা লেন। এমন গল্প শুনতে বেশ, কিন্তু দীর্ঘদিনেও যখন শেষ হয় না প্রকল্পের কাজ, যানজটে ঘন্টার পর ঘন্টা বাসে হাঁপিয়ে ওঠে প্রাণ, তখন পথের মানুষের ক্লান্তি কে দেখে? সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কাজ শেষ করতে দিনরাত এক করেই চলছে কাজ। শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত 20.5 কিলোমিটারের মধ্যে প্রথম ধাপে 16 কিলোমিটারের আরএসডি অংশের কাজ এগিয়েছে
অনেক। এই অংশের অগ্রগতি প্রায় 70%। তবে টঙ্গী এলাকার 4.5 কিলোমিটার কাজ খানিকটা পিছিয়ে। ভেহিকেলের জন্যই এখন অ্যাভারেজে 10 লেন অ্যাভেলেবল হবে, সেক্ষেত্রে আমাদের 2.5 গুণ বেড়ে যাচ্ছে। তারপরে বিআইটির কারণে যে স্পিডটা বেড়ে যাবে, কনজেশন নামক শব্দটা আর কি নর্মাল সিচুয়েশনে থাকবে না। এখন আমরা একটা টেক আপ স্টেজে এসে গেছি। এই মাস কোনো একটা কম্পোনেন্টে 70% টাচ করব। প্রকল্প পরিচালক বলছেন ফেব্রুয়ারিতেই খুলে দেওয়া হবে নতুন টঙ্গী ব্রিজের এক অংশ। আর পিছিয়ে থাকা টঙ্গী এলাকার কাজের গতি বাড়লেই জুনের মধ্যেই এই পথে চলাচলে আর বাধা থাকবে না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে ডেলিভারেটলি বলে দিচ্ছে, যদি উপরের কাজটা কোথাও কোথাও কোনো কারণে চ্যালেঞ্জ থাকে, সেটা যদি ওইভাবে নাও আগায়, কিন্তু রোডটা যেন ফিনিশ হয়ে যায়। সো আমরা ওখানেই কনসেন্ট্রেশন আমাদের এখন, আমরা রোডটা তৈরি করে ফেলবো অ্যাট গ্রেডের। গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই 10 লেনের যে রোড, এই রোড শুড বি কমপ্লিট বিফোর দিস ড্রাই সিজন। লক্ষ্যমাত্রা অর্জনে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবে সহায়তা করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ। উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট এই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা কেবল ভুক্তভোগীরাই জানে। তবে এই বিআরটি প্রকল্প এবার তাদের কাজে গতি এনেছে এবং আসছে বছরই এই প্রকল্প আলোর মুখ দেখবে, এমনটাই এখন দাবি করছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামীকাল পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর নিম্নচাপ এখন আছে, ওটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। আর এই যে নদী বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই, লঞ্চ চলাচল অব্যাহত থাকবে, কিন্তু সমুদ্রের 4টা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জাওয়াদের প্রভাবে আজকে এবং আগামী দিন বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, সারা বাংলাদেশে বৃষ্টিপাত হবে। এদিকে জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাতক্ষীরা, পটুয়াখালী, ঝালকাঠি, মোংলা সহ উপকূলীয় এলাকাগুলোতে গতরাত থেকে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে সূর্যের দেখা নেই। আবহাওয়া বিভাগে জানিয়েছে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। তবে সোমবার পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সমুদ্র উত্তাল থাকায় এখনও সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে দক্ষিণাঞ্চলের সাইক্লোন সেন্টারগুলো। যুগের পর যুগ ধরে প্রশাসনের আশ্বাস আর জনপ্রতিনিধিদের চেষ্টার পরও আটকে আছে ময়মনসিংহের খড়িয়া নদীর ওপর প্রস্তাবিত সেতু প্রকল্প। সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন নদী পার হচ্ছে 4 গ্রামের হাজার হাজার মানুষ। অবশ্য দ্রুত সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। হোসেন আলী তোলার ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। কয়েক দশক ধরে নিজেদের টাকায় নির্মিত এই বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছে গুপ্তেরগাঁও, মাহমুদপুর, ছোট সোনই ও ঘাগলি গ্রামের প্রায় 20,000 মানুষ। সবজি চাষ নির্ভর এই এলাকার কৃষিপণ্য পরিবহনে সাঁকো থেকে পড়ে আবার কখনো ভেঙে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কিছুদিন পরে পরে ওই বাঁশ দিয়ে এরকম বাঁধ দিতে হয়, আবার এদিক দিয়ে আসতে হয়, অনেক সময় ভাঙিয়ে সিরা পুড়ে যায়। 20 টাকা মনের টাকা 40 টাকা মন দিই, হায়ের পরেও শেষে গাড়ি হিন্দা আয় না। রাত 12টা বাজে ব্রিজ ভাঙে পড়েছি মাল লই হাইরা। ক্ষুব্ধ গ্রামবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, বহুবার চেষ্টা করা হলেও অজানা কারণে আটকে আছে সেতু নির্মাণ প্রকল্প। কিছুদিন পর পর আমরা গ্রামবাসী টাকা তুলিয়া এটা মেরামত করি, আমরা এটা স্থায়ী সমাধান চাই। বাঁশের সাঁকো দিয়ে আমাদের যাতায়াত করা অনেক কষ্ট, বাচ্চা কাচ্চারাও যাতায়াত করা অনেক কষ্ট। নেতারা তো এটি হিরাছে না, যদি দেখতো তাহলে আমরা সাধারণ পাবলিক আর কান্দা মরণ লাগতো। 5 বছর ধরে জানি খালি হবে বলতেছে, আজকে না কালকে হয়ে যাবে। অবশ্য খড়িয়া নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকৌশলীর সাথে এই বিষয়ে কথা বলেছি এবং তাকে বলেছি যে এখানে ব্রিজের যে প্রস্তাব সেটি যেন প্রেরণ করা হয় এবং তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। খড়িয়া নদীর উপর সেতু তৈরি হলে কৃষিপণ্য পরিবহনে সুবিধা পাবে এলাকার কয়েকশো সবজি চাষি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের প্রথম নদীকেন্দ্রিক সবচেয়ে বড় মেগা প্রকল্পের বেসরকারি পর্যটন শিল্প স্থাপিত হতে যাচ্ছে চাঁদপুরে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষার কাজ।
জাপানের অর্থায়নে ৬,০০০ কোটি টাকা বিনিয়োগে হবে এই প্রকল্প। আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রটি চালু হলে উন্নয়নের চিত্রে যোগ হবে নতুন ধারা। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। হেলিকপ্টার, রিভার ক্রুজ কিংবা কেবল কার, সব অত্যাধুনিক বাহনে স্বল্প খরচে পৌঁছে যাবেন দেশি বিদেশি পর্যটকরা, যেখানে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্য নিয়ে থাকবে নানা অনুষঙ্গ। দেশে প্রথম এমন আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প স্থাপিত হতে যাচ্ছে চাঁদপুরে। শহরের খুব কাছে, যেখানে পদ্মা ও মেঘনা নদী একসঙ্গে মিলিত হয়েছে। সেখানে নদীর তীরে বিশাল চরে প্রায় ৬০০ একর এলাকা জুড়ে জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ২০,০০০ পর্যটক রাত্রিযাপন করার মতো অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নে সমীক্ষার কাজ। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এমনি আমরা দেখলাম, আমরা হিস্ট্রি বলতেছে ভালো, যেটা অনেক দিন আছে, বাট তারপর আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে আরও থাকবে, সম্ভাবনা বেশি বলতে পারি। আমরা এটাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড মডেল পর্যটন হিসাবে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ, এবং আমার বিশ্বাস এই পর্যটন থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। জাপানের অর্থায়নে চাঁদপুরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ সহ বিশিষ্টজনেরা। চাঁদপুরবাসী এই জিনিসটার জন্য অনেক খুশি। এই পর্যটনকে ঘিরে এইখানে যে একটা বেকার সমস্যার একটা বিশাল একটা সমাধান হবে। চিত্তবিনোদনের মাধ্যমে আমরা যে আমাদের যে খারাপ যে ওইগুলিতে আমরা যাওয়ার সুযোগ থাকে, সেগুলিতে কিন্তু আমরা এখানে দূর করতে পারি। খুব স্বল্প খরচে অনেক বেশি বিনোদনের এক অপার সম্ভাবনার সুযোগ রয়েছে। এখানে যদি এই পর্যটন শিল্পের বিকাশটি করা যায়, অর্থনীতির ক্ষেত্রে চাঁদপুর হবে একটি রোল মডেল। আমরা বিশ্বাস করি যে এটি এমন একটা প্রকল্প হবে যেটি বিনিয়োগকারীদের জন্য খুবই লাভজনক হবে এবং আমাদের চাঁদপুরের জন্য এটি একটা খুব বড় সংযোজন। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ৩ ধাপে অবকাঠামো নির্মাণ কাজ চলবে। এরই মধ্যে পর্যটন শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রতি বছর ২,০০০ কর্মীকে প্রশিক্ষণ দেবে। সময় সংবাদ, চাঁদপুর। ৬ দিনের বিরতি দিয়ে আবারও ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এই উদ্যোগ ভোক্তাদের স্বস্তি দিলেও লম্বা লাইনের কারণে অনেকেই পণ্য পাননি বলে জানান ডিলাররা। টিসিবি বলছে, পর্যাপ্ত মজুদ আছে, করোনার সংক্রমণ বাড়লেও বিক্রি কার্যক্রমে কোনো সমস্যা হবে না। টিসিবির ট্রাক আসার খবরে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই যে যার মতো দৌড়ে এসে লাইনে দাঁড়ান। পণ্য হাতে না পেলেও লাইনের ঠাঁই পেয়েই যেন স্বস্তি। বিক্রি শুরুর আগেই রোববার রাজধানীর মগবাজারে ট্রাকের পেছনে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দিশেহারা নিম্নয়ের মানুষের লম্বা লাইন তৈরি হয়। প্রতিদিন এসে আমাদের আগে দাঁড়ায় থাকে, ১-১৫০ দাঁড়ায় থাকে। তো অনেক দিন নেই, আমার চাকরি নেই আজকে 2 মাস ধরে। বাজার তো কোনো নিয়ন্ত্রণে নাই, বাজার তোরা বাইরেই আছে। আমরা আইছি তো সস্তায় নেওয়ার লেগে, কম পয়সায়। লাইনে দাঁড়ানোর পরও দিন শেষে অনেকেই ফিরতে হয় খালি হাতে। সরকার যদি আরেকটু বাড়ায় দেয়, পাবলিকের জন্য সুবিধা হয়। আমাদের তো মনে করেন ইনকাম কমছে, ইনকাম তো বাড়ে নাই। লাস্টে হয়তো চিনি পেলে তেল পাম না, তেল পেলে হয়তো পেঁয়াজটা পাম না। সবাই পায় না, আমাদের যেই মাল দেয় তার থেকে লোক বেশি আসে, কিছু সংখ্যক লোক ফেরত যায়। টিসিবি বলছে, স্বল্প আয়ের বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে কাজ করছে সংস্থাটি। প্রতি মাসেই 2-3 দিনের সাময়িক বিরতি দিয়ে পণ্য বিক্রি করে আসছে। এই মাসেও চলমান থাকবে। আমাদের গুদামে এবং পাইপলাইনে যথেষ্ট পণ্য আছে। ওমিক্রন হলেও আমরা সেই পরিস্থিতির মধ্যেও আমাদের বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখব। করোনার ধাক্কায় গত 1.5 বছর এসব মানুষের অনেকের আয় কমে গেছে, অনেকের বা বন্ধই হয়ে গেছে। আবার সরকারি হিসাব বলছে, গত 1 বছর এসব মানুষের মাথাপিছু আয় বেড়েছে $327। এমন বহুমুখী হিসাবের খাতায় দৈনিক সংসার খরচের হিসাব মেলাতে না পেরেই প্রতিদিন টিসিবির ট্রাকের অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরই স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা তুরস্কে যান। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে তুরস্কে পড়ালেখার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তুর্কির ভাষা বলে জানান সেখানকার শিক্ষার্থীরা। তুরস্কের ইস্তাম্বুল থেকে ফিরে সানবির রূপলের রিপোর্ট। সারা বিশ্ব থেকে প্রতি বছর 5,000 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয় তুরস্ক সরকার। বাংলাদেশ থেকে এই স্কলারশিপের সুযোগ খুব বেশি শিক্ষার্থী না নিলেও সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এবছরে 47 জন শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়ালেখা করতে গেছেন।
ব্যবসা শিক্ষা, বিজ্ঞান শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ছাড়াও গবেষণায় উচ্চতর ডিগ্রি নিতে তুরস্কের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করছে বাংলাদেশি শিক্ষার্থীরা। ইস্তাম্বুলের নামকরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ইয়েলদিস টেকনিক্যাল ইউনিভার্সিটিতে গবেষণা করতে এসে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন একমাত্র বাংলাদেশি ডক্টর শাহেন শাহ। তিনি বলছিলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখা করার সুযোগ বাড়ছে। ব্যাচেলরদের ক্ষেত্রে তাদের এসএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে হয়, পাশাপাশি এমবেসিতে তুর্কিশ এমবেসির বাংলাদেশে একটা এক্সাম হয়, এক্সামের মাধ্যমে ওরা সিলেক্ট করে, এবং মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে ইন্টারভিউ হয় এমবেসিতে, ওখান থেকে ওরা সিলেক্ট করে। আর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো পড়তে গেলে জিআরই লাগে, জিম্যাট লাগে, বা ইংলিশে পড়তে গেলে টোফেল লাগে। তবে যেসব বাংলাদেশের ছেলেমেয়ে পড়ালেখা করতে যাচ্ছে তাদের মতে তুরস্কে পড়ালেখার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ভাষাগত দক্ষতা। ভাষার জন্য ভালো রেজাল্ট, যেমন এসএসসি এইচএসসি দুটাতেই জিপিএ 5 লাগবে, এবং এই তো নর্মাল অ্যাক্টিভিটিস একজন স্টুডেন্ট হিসাবে, যেমন কোন কোন বিষয়ে সে পারদর্শী। বেশিরভাগ সাবজেক্টে এখানে পাবলিক ইউনিভার্সিটিতে আসলে তুর্কি ভাষায়, এটা একটা আমাদের জন্য প্রথম প্রতিবন্ধকতা, কারণ ভাষাটা আমাদের থেকে অনেকই বেশি আলাদা। পড়ালেখার পাশাপাশি যারা চাকরি বা ব্যবসা করছেন তারাও জানালেন একই অভিজ্ঞতার কথা। এখানের যে গভর্নমেন্ট স্কলারশিপ অথরিটি তারাই চুজ করে আসলে কাদেরকে দিবে। প্রায় সেম খরচে, একটা বিদেশে গিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পায়। শতভাগ স্কলারশিপ পেলে পুরো কোর্সের সব খরচ বহন করবে তুরস্ক সরকার, আর ব্যক্তিগত খরচে পড়ালেখা করলে তা ইউরোপের অন্য দেশের তুলনায় কম। ইউরোপ আমেরিকার মতো তুরস্ক সরকারের অর্থায়নে স্কলারশিপ নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী এখন তুরস্কে পড়ালেখা করতে আগ্রহী হচ্ছেন। যারা এখানে পড়ালেখা করছেন তারা শুধুমাত্র পড়ালেখাই করছেন না, তার পাশাপাশি কাজের সুযোগ পাচ্ছেন এবং ভবিষ্যতে নাগরিকত্বর সুযোগও তারা লুফে নিতে পারছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর আয়ারল্যান্ডে 17,000 অভিবাসী ও আশ্রয়প্রার্থীকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ সরকার। এর মাঝে অনেক বাংলাদেশিও রয়েছেন। সরকারের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে বৈধ হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সোয়ে জুয়েলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসী ও আশ্রয় প্রার্থীরা বছরের পর বছর অপেক্ষা ছিলেন এমন দিনের। বৈধভাবে না থাকায় পরিবারের সাথে দেখা করার জন্য দেশেও যাওয়া হয়নি এত বছর, আনতে পারেননি স্ত্রী সন্তানদের। এবার সব সংখ্যা কাটিয়ে 17,000 অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে আইরিশ সরকার, যার মাঝে 3,000 শিশু রয়েছে। নথিভুক্ত অভিবাসী ও আশ্রয় প্রার্থী যারা কমপক্ষে 2 বছর ধরে সরাসরি বিধানে রয়েছে ও অনথিভুক্ত যারা কমপক্ষে 4 বছর ধরে আয়ারল্যান্ডে রয়েছেন তারা এর আওতার মধ্যে রয়েছেন। এই স্কিমে যারা পরিবার সহ রয়েছে তাদের 700 ইউরো এবং একক ব্যক্তিকে 550 ইউরো দিয়ে আবেদন করতে হবে। আগামী জানুয়ারি থেকে শুরু হয় আবেদন, চলবে আগামী 6 মাস পর্যন্ত। দীর্ঘ অপেক্ষার পরে বৈধতা পাওয়ার খবরে স্বস্তি নেমে এসেছে বাংলাদেশিদের মাঝে। আমাদের অনেক অবৈধ বাংলাদেশিরাও এদেশে বৈধতা পাওয়ার সুযোগ পাবে এবং বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসার সুযোগ পাবে, যে কারণে আমাদের বাংলাদেশ কমিউনিটি আরো শক্তিশালী হবে এবং আগামী দিনে আরো সুন্দরভাবে আমরা কমিউনিটি নিয়ে পথ চলতে পারবো। যারা ইনলিগাল আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে মানসিক চাপ কি জিনিস। তো কেউ যদি কোনো কিছু বিষয় না বোঝেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। আপনার প্রতিবেশী যে আছে তাকে সাহায্য করবেন, আপনি সব মিলে সবাইকে সাহায্য করবেন যেন এই কাজটা থেকে সবাই মুক্তি পায় এবং সবাই ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে। এদিকে এই ঘোষণায় অবৈধ যারা ছিলেন তাদের মাঝে মানসিক শান্তি ফিরে আসবে, পাশাপাশি আইরিশ অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জাস্টিস মিনিস্টার হেলেন মেকান্টি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ঢাকা টেস্টের খবর। দিনভর বৃষ্টিতে বারবার বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনের খেলা। লাঞ্চের পর খেলা মাঠে করালেও মাত্র 38 বল খেলা সম্ভব হয়। এরপর আবারও শুরু হয়েছে বৃষ্টি। এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন,
মটরশুঁটি শুধুমাত্র বাধাগ্রস্ত তাই না, এই মুহূর্তে একেবারে বন্ধ রয়েছে। দফায় দফায় বেরসিক বৃষ্টির বাগড়া আমরা দেখছিলাম সকাল থেকেই। মানে বাংলাদেশ কিংবা পাকিস্তানের দু দলের কাছে এখন প্রতিপক্ষের নাম ঘূর্ণিঝড় জাওয়াদ, যার প্রভাবে গতকালই আসলে বঙ্গোপসাগর উপকূলে যে ঝড়ো বাতাস ছিল তা কিন্তু গতকাল আপনারা জানেন যে 33 ওভার কম খেলা হয়েছিল, যে কারণে আজ 9:30টার সময় খেলা শুরু করার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের 3.5 ঘন্টা পরে কিন্তু খেলা শুরু হয়। সেখানেও হয়েছে মোটে 6 ওভার 2 বল, যেখানে কিনা 27 রান সংগ্রহ করেছে পাকিস্তানের যে দুজন ব্যাটার রয়েছে, দুজনেই অর্ধশত তুলে নিয়েছে। এই মুহূর্তে যদি বৃষ্টির আবহাওয়া বলি, মিরপুরে বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির তীব্রতা কিন্তু আগের চেয়ে অনেক অংশেই কমে এসেছে। কিন্তু আপনি জানেন যে 2 সেশনের খেলা কিন্তু শেষ হয়ে গেছে, তৃতীয় সেশনে খেলা হবে কিনা। মিরপুরের ড্রেজিং ব্যবস্থা খুবই ভালো সেটা আমরা জানি, তবে দিনের আসলে মোটে আর হয়তো ঘন্টা দেড়েকের মতো বাকি রয়েছে। সেক্ষেত্রে এই সময় মাঠ পরিষ্কার করে খেলা হওয়াটা সত্যিকার অর্থে আসলে খুবই টাফ আজকের জন্য। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি হয়তো বা কিছুক্ষণের মধ্যে আজকের দিনের যে স্ট্যাম্প সেটি ঘোষণা আসবে আনুষ্ঠানিকভাবে। তবে এখনও বৃষ্টির তীব্রতা যেহেতু কমে এসেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো ম্যাচ রেফারি এবং আম্পায়াররা পিচ পরিদর্শন করবেন। তবে এই মুহূর্তে মিরপুরের আউটফিল্ড কিন্তু পুরোটাই কভারে ঢাকা রয়েছে। যদি এই মুহূর্তে আজকে যদি খেলা না হয়, আগামী 3 দিন আরও রয়েছে। আপনি জানেন যে নিশ্চয়ই আফগানিস্তানের সেই টেস্টের কথা বাংলাদেশের মনে আছে, গেলবার যে টেস্ট কিন্তু 3 দিনে হেরেছিল বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য স্বস্তির কিছুই নেই। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে গেলবার একটি মাত্র ম্যাচে ড্র করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচটি যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ড্রও করতে পারে, তবে কিনা টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম ম্যাচটা আমরা হেরেছিলাম এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই ইতিবাচক পাকিস্তানের মতো একটা দলের সঙ্গে ড্র করতে পারা। তবে সেক্ষেত্রে আগামী যে 3 দিন রয়েছে, সেই 3 দিন কিন্তু কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাটারদের জন্য। আর যদি আবহাওয়ার পূর্বাভাস বলি, কালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে হয়তো বা আজ আর কোনো বল মাঠে গড়াবে না। সব কিছু মিলিয়ে কিন্তু জাওয়াদ হয়তো বা বাংলাদেশের পক্ষেই কথা বলছে, যদিও বাংলাদেশ দল টানা হারের মধ্যে রয়েছে টি20-তে। সেক্ষেত্রে যদি এই টেস্টটি ড্র করতে পারে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য ইতিবাচক। তো মৌটুসি মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব রিমন। 150 বছর ধরে কালের সাক্ষী হয়ে আছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। ঐতিহ্যবাহী এই মসজিদটি পেল জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি। অ্যাওয়ার্ড অফ মেরিট ক্যাটাগরিতে এবছর 6টি দেশের 9টি স্থাপনার স্বীকৃতিতে এই মসজিদ থাকায় আনন্দিত এলাকাবাসী। আল মামুনের ছবিতে এহসানুল হক শাওনের রিপোর্ট। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে যুগের পর যুগ। 1868 সালে দক্ষিণ কেরানীগঞ্জে এর নির্মাণ কাজ শুরু করেন দারোগা আমিন উদ্দিন আহমদ, তাই এর পরিচিত ছিল দারোগা মসজিদ নামেও। বংশ পরম্পরায় মসজিদটির নির্মাণ ও সংস্কার কাজে নিয়োজিত ছিলেন খিদির বক্স ও কাদের বক্স নামে 2 ভাই এবং মইজুদ্দিনের পরিবার। আর কাদের বক্সের দহিত্র সাবেক সংসদ সদস্য অধ্যাপক হামিদুর রহমান 1968 সালে মিনার সহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতায় মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে মসজিদটির ব্যাপক সংস্কার করেন অধ্যাপক হামিদুর রহমানের ছেলে, বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তখন জনসংখ্যার বিবেচনায় মসজিদটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। মসজিদটির মাঝখানে রয়েছে 2টি গম্বুজ, চারপাশে রয়েছে 3 স্তর বিশিষ্ট 8টি মিনার, আর এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ। এর বাইরেও বাকি 12টি খুঁটির উপরিভাগে রয়েছে কারুকাজ। মসজিদের ভেতরে রয়েছে 2টি মেহরাব। 150 বছরের পুরনো আদল ধরে রেখে নবাবী আমলের ঐতিহ্য বজায় রেখে সংস্কার কাজ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এটি দেখতে ছুটে আসেন পর্যটকরা। ছোটকালেতে দেখতে থাকি, এটা আমাদের মনে করেন বিশ্ব ঐতিহ্যে যে পাইছে, এটার জন্য আমরা অনেক খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। এবং দোলেশ্বর গ্রামের নামও মানুষ সারা বিশ্বে চিন্তাছে, দূরান্তের থেকে জনগণ আসতেছে, আইসা দেখতেছে। 1 ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। আমাদের বিষয়টা ছিল যে এখানে কিভাবে আমরা পুরনোকে খুব সিম্পলভাবে, খুব হাম্বলভাবে আমরা রাখতে পারি, নতুনকেও আমরা খুব হাম্বলভাবে তৈরি করতে পারি। তো আমি মনে করি যে আমাদের শহরকে গঠন করা উচিত সেভাবে। এশিয়া প্যাসিফিক অঞ্চল ফিজি থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে 6টি দেশের 9টি স্থাপনাকে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচার হেরিটেজ কনজারভেশন পুরস্কার দেওয়া হয়। 150 বছর আগের বানানো এই মসজিদ এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। তবে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের মতো দেশের আনাচে কানাচে কালের সাক্ষী হয়ে আছে আরও কত শত নান্দনিক ও পুরাতাত্ত্বিক স্থাপনা। ঐতিহাসিক সেসব স্থাপনা যদি সরকারি উদ্যোগে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, তাহলে দেশের ইতিহাস ঐতিহ্য যেমন সমৃদ্ধ হবে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুখ্যাতি কুড়াবে বাংলাদেশ।
রানীগঞ্জের দোলেশ্বর থেকে এহসানুল হক শাওন, সময় সংবাদ। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বের চাহিদা বিবেচনায় দেশে শিল্প গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন। এবং ওমিক্রন নিয়ে এবার আশ্বাসের কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী। সীমান্ত বন্ধ বা লকডাউনের দেওয়ার মতো কিছু হয়নি, তরুণদের সচেতন থাকার পরামর্শ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।